গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের হিমু সমগ্র থেকে দরজার ওপাশে। আজ থাকছে তৃতীয় পর্ব। ঘুম ভেঙে কেউ যদি দেখে তার মুখের ঠিক 6 ইঞ্চি উপর একটি অচেনা মেয়ের মুখ ঝুঁকে আছে, যার চোখ টানা টানা, বয়স অল্প, তাহলে তার ছোটোখাটো ধাক্কা খাওয়ার কথা। আমি তাই খেলাম। প্রথম কয়েক সেকেন্ড মাথা ফাঁকা হয়ে থাকলো। তারপর শুনলাম অচেনা মেয়েটি বলছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হ্যাঁ না কিছুই বললাম না। কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে আপনি আমাকে চিনতে পারছেন, তাহলে তার মুখের উপর না বলা যায় না। কেউ বললে আদালতে তার জেল জরিমানা 2 হবার বিধান থাকা উচিত। চিনতে পারছেন না তো আমাকে? এর আগে 2 বার দেখা হয়েছে। আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। দাড়ি গোঁফ কেটে ফেলেছেন কেন? আপনাকে সুন্দর লাগতো। আমি ঘরে ঢুকে প্রথম একটু চমকে গেলাম। ভাবলাম কার না কার ঘরে ঢুকেছি। আচ্ছা, আপনি এমন দরজা খোলা রেখে ঘুমান? চোর এলে তো সর্বনাশ হয়ে যেত। আমি মেয়েটিকে চিনলাম, কথা বলার ভঙ্গি থেকে চিনলাম। এই মেয়ে এক নাগারে কথা বলছে, খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলছে। আমার চেনার মধ্যে এরকম আন্তরিক ভঙ্গিতে একজনই কথা বলে, রফিকের বউ। কিন্তু রফিকের বউয়ের স্বাস্থ্য বেশ ভালো ছিল। এই মেয়েটিকে দারুণ রোগা লাগছে। আমি কতক্ষণ আগে এসেছি বলুন তো? কাটায় কাটায় 1.5 ঘন্টা। বেশ কয়েকবার আপনার ঘুম ভাঙানোর চেষ্টা করেছি। দরজায় ঠকঠক করেছি, খক খক করে কেশেছি। দিনের বেলায় কারো এমন গাঢ় ঘুম হয় আমি জানতাম না। শেষে কি হলো জানেন? একটু ভয় লাগলো। কিসের ভয়? হঠাৎ মনে হলো কেউ হয়তো আপনাকে খুনটুন করে গেছে। দরজা খোলা তো, তাই এরকম মনে হলো। নিঃশ্বাস পড়ছে কিনা দেখার জন্য আপনার মুখের উপর ঝুঁকেছিলাম। আমি উঠে বসতে বললাম, রফিক ভালো? সেটাই তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। আমাকে জিজ্ঞেস করতে এসেছেন কেন? আপনি জানেন না? দেখা হয় না? রোজই দেখা হয়। ও রোজ একবার আসে, ঠিক সন্ধ্যার দিকে আসে। ভাইয়ার বসার ঘরে ঘণ্টাখানেক বসে থেকে চলে আসে। আপনার সঙ্গে কথা হয় না? না, ভাইয়া আমাকে বলে দিয়েছে আমি যেন কথা না বলি। তারপরেও বলতাম, কিন্তু সন্ধ্যাবেলা আবার ভাইয়া বাসায় থাকে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কেন? চেয়ারটায় বসুন। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে, আপনার নাম জুথি। অনেকে চন্দ্রবিন্দু দিয়ে জুথি লেখে, আমিও আগে লিখতাম, এখন লিখি না। আচ্ছা শুনুন, আপনার চিঠি এসেছে। নিচে পড়েছিল, আমি টেবিলে রেখে দিয়েছি, নিন। চিঠি পরে পড়ব, এমন কিছু জরুরি চিঠি না, আমার বাড়ির চিঠি। প্রতি মাসের শেষের দিকে তারা একটা চিঠি পাঠান। আপনি একটা শার্ট গায়ে দিয়ে হাত ধুয়ে ভদ্র হয়ে আসুন, কথা বলি। আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। আর শুনুন, আপনার এখানে চা পাওয়া যায়? আমি হাত মুখ ধুয়ে শার্ট গায়ে দিয়ে ঘরে ঢুকলাম। জুথি খুব স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে, যেন এটা তারই বাড়ি ঘর। আমি চৌকিতে বসতে বসতে বললাম, বলুন কী ব্যাপার? আপনার বন্ধুর চাকরির কি কিছু হয়েছে? ভাইয়া ওকে জিজ্ঞেস করছিল। ও বলল হিমুকে বলেছি, হিমু সব ঠিক করে দেবে। ভাইয়ার ধারণা ও কাউকেই কিছু বলেনি, আমাকে বলেছে। আমি জানি বলেছেন, ও কখনো মিথ্যা কথা বলে না। আমি ভাইয়াকে সেটা বললাম, ভাইয়া আমার উপর রেগে গেল। ভাইয়া ওকে 2 চোখে দেখতে পারে না, বলে সাব হিউম্যান স্পেসিস। ভাইয়া বলে ওর শুধু চেহারাটা আছে, কোল বালিশের খোলটা শুধু ঘুরে, ভিতরে বালিশ নেই। আপনার ভাইয়া কি রফিকের চাকরির কোনো চেষ্টা করছেন না? না, করবেও না। বললাম না, ওকে দেখতে পারে না, ওর নাম শুনলেও রেগে যায়। তারপর এখন বলছে ওকে ডিভোর্স দিতে। তাই নাকি? হ্যাঁ, এটা আপনাকে বলার জন্য এসেছি। ভাইয়ার বাসায় ওকে কেউ দেখতে পারে না। আমার ভাবি বলছিল, জুথি তুমি যে ওই ছেলের সঙ্গে থাকতে চাও, ওর তো মাথা খারাপ, কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না। কোনো সুস্থ ছেলে এই কাজ করবে না। একদিন দেখবে ঘুমের মধ্যে তোমাকে গলা টিপে মেরে ফেলবে। তারপর সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলিয়ে বলবে আত্মহত্যা। পাগলদের বাস্তব বুদ্ধি আবার ভালো থাকে। আমি ভাবির কথায় গুরুত্ব দেইনি। এখন আপনি বলুন, দিনের পর দিন কেউ যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে, ডিভোর্স দাও ডিভোর্স দাও, তাহলে কি ভালো লাগে? ভালো লাগার তো কথা না। আচ্ছা, আপনি কি ওর চাকরির কোনো ব্যবস্থা করতে পারবেন? পারবো। সত্যি পারবেন? হ্যাঁ।
তাহলে একটু তাড়াতাড়ি করবেন। ও চাকরি পেলেই আমি ওর কাছে চলে যাব। তখন আর ভাইয়া বলতে পারবে না চাকরি বাকরি নেই। ও তোকে খাওয়াবে কি? আজ তাহলে উঠি। জুথি ঝট করে উঠে দাঁড়ালো। আর তখনই আমার মনে হলো ওই মেয়েটা রূপার মতো। যদিও এরকম মনে হবার কোনো কারণ নেই, আমরা পছন্দের মানুষের মধ্যে অতি প্রিয়জনদের ছায়া দেখি, এটাই মূল ব্যাপার। হিমু ভাই, আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিন। আসার সময় দেখেছি কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে সিগারেট টানছে। আমায় দেখে একজন বলল, শুটকি রানী, শুটকি রানী। আমি জ্যোতিকে রিকশায় উঠিয়ে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। আজ আমার পরিকল্পনা সারাদিন ঘুমানো, সাইকেলটা বদলে দেয়া। সারাদিন ঘুমোবো, রাতে জেগে থাকবো। আমার আবার অনেক উপদেশটির একটি হচ্ছে, ঘুমাইয়া রাত নষ্ট করিও না, দিনে নিদ্রা যাইবে, রাত কাটাইবে অনিদ্রায়, কারণ রাত্রি আত্ম অনুসন্ধানের জন্য উত্তম। জগতের সকল নিশিযাপন করে, পশু মাত্রই নিশাচর, মানুষ এক অর্থে পশু, নিশিযাপন তার অবশ্য কর্তব্যের একটি। বিছানায় অনেকক্ষণ গড়াগড়ি করার পরও ঘুম আনা গেল না। ঘরে কবরের কাগজ নেই, পুরনো ম্যাগাজিন নেই যে চোখ বুলাবো। মামার বাড়ি থেকে আসা চিঠিটা অবশ্যই পড়া যায়, পড়তে ইচ্ছা করছে না। চিঠিতে কি লেখা না পড়েই বলে দিতে পারি। একই ভাষায় একই ভঙ্গিতে একটি শব্দ এদিক ওদিক না করে ছোটো মামা দীর্ঘদিন ধরে চিঠি লিখছেন। চিঠির মাথায় আরবিতে লেখা থাকে ইয়া রব, তারপর গুটি গুটি হরফে লেখেন দোয়া গো। পর সমাচার এই যে, দীর্ঘদিন তোমার কোনো পত্রাদি না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত আছি। আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে সুস্থ দেহে রাখিয়াছেন। আমাদের এদিকে সংবাদাদি মঙ্গল, তুমি কোনো চিন্তা করিবে না। আল্লাহ পাকের ইচ্ছার এইবার ফসল ভালো হইয়াছে, ব্যবসাপাতিও ভালো। তোমাকে মাসিক যে টাকা পাঠানো হয় তাহাতে তোমার চলে কিনা জানি না, প্রয়োজন হইলে জানাইবা। এই বিষয়ে কোনো রকম লজ্জা বা সংকোচ করিবে না। তোমাকে যে কি পরিমাণ স্নেহ করি একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন জ্ঞাত আছেন। শরীরের যত্ন নিবা, পথে পথে ঘোরার অভ্যাস ত্যাগ করিবা। মনে রাখিও, ভিক্ষুকেরাই পথে পথে ঘোরে, তুমি ভিক্ষুক নও, কারণ আমরা এখনও জীবিত আছি। আল্লাহ পাকের ইচ্ছায় তোমার অন্নের অভাব কখনো হইবে না। কোনো কারণে আমার মৃত্যু ঘটিলেও চিন্তাযুক্ত হইও না, কারণ আমি তোমার নামে আলাদা সম্পত্তি লেখাপড়া করিয়া দিয়ে রাখিয়াছি, তাহাতে কেহ হাত দিবে না। দোয়া নিও। ইতি তোমার ছোট মামা। বিছানায় গড়াগড়ি করতে করতে মনে হলো অনেক দিন মামাবাড়ি যাওয়া হয় না। কোনো এক গভীর রাতে হঠাৎ উপস্থিত হলে কেমন হয়। 4 বছর আগে মামার বাড়ি গিয়েছিলাম। ঠাকুরকোনা স্টেশনে নেমে 7 মাইল হেঁটে রাত 1টার সময় উপস্থিত হলাম। ছোট মামা ঘুম ভেঙে উঠে এলেন। প্রথমে খানিকক্ষণ হতভম্ব চোখে তাকিয়ে রইলেন, তারপর আনন্দে কেঁদে ফেললেন। গোসলের জন্য গরম পানি করা হলো। মামা গম্ভীর গলায় হুকুম দিলেন, মুরগি জবে করে যেন পোলাও কোরমা করা হয়। রান্না হতে হতে রাত 3টা বেজে গেল। মামা বললেন, ছেলেটা একা একটা খাবে নাকি, দেখি ওর সাথে আমাকেও দাও। মাঝের ঘরে আমার শোবার ব্যবস্থা, সেই ঘরের খাট মামার পছন্দ হলো না। খাট খুলে নতুন খাট পাতা হলো, বিশাল খাট। জানা গেল এই নতুন খাট আমার জন্যই মামা বানিয়ে রেখেছেন। একজন মানুষের প্রতি অন্য একজন মানুষের ভালোবাসা যে কোন পর্যায়ে যেতে পারে আমার মামাদের না দেখলে তা জানতে পারতাম না। অথচ আশ্চর্যের ব্যাপার, মানুষ হিসেবে মামার পিচার শ্রেণীর। তাদের সমস্ত ভালোবাসা নিজের মানুষদের জন্যই, বাইরের কারো জন্য নয়। মামার বাড়িতে সেবার 2 মাস কাটিয়ে দিলাম। তারপরেও যখন চলে আসার জন্য ব্যাগ গুছাচ্ছি, ছোট মামা দুঃখিত গলায় বললেন, এত তাড়াতাড়ি চলে যাবি? আর 2টা দিন থেকে যা, সিঁদুর গাছের আমগুলো পাকুক। তোকে যেতে দিতে ইচ্ছে করে না রে হিমু। ইচ্ছে করে মোটা একটা শিকল দিয়ে তোকে বেঁধে রাখি। শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না। তারপরেও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাতে পায়ে কঠিন শিকল। শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে, ভাবে মুক্তি পাওয়া গেল। 10তলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে। এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়। এই জাতীয় উচ্চশ্রেণীর চিন্তা করতে করতে নিজ আস্তানার দিকে ফিরছি। উচ্চশ্রেণীর চিন্তা অভ্যাসে পরিণত হয়েছে। আমার বাবার কঠিন উপদেশের ফল ফলতে শুরু করেছে। এখন আর সহজ স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে পারি না, কিছু একটা ভেবে ভেবে হাঁটি। রাস্তাঘাট আগের মতো নিরাপদ না। গভীর রাতে বাড়ি ফিরছি, চোখ কান খোলা রেখে হাঁটা দরকার। যে কোনো মুহূর্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকে
দৌড়ঝাঁপ দেওয়ার প্রয়োজন হতে পারে। সাধারণ মানুষদের মতো মহাপুরুষদের জীবন সংশয় হয়। তাছাড়া সঙ্গে টাকা পয়সা আছে। বড় ফুপার দেয়া টাকাটা খরচ হয়নি। টাকাটা সাবধানে রাখতে হবে। একটা সময় ছিল যখন মহাপুরুষদের অর্থের প্রয়োজন হতো না, এখন হয়। এই যুগের মহাপুরুষদের সেভিংস এবং কারেন্ট দুটো অ্যাকাউন্টই থাকা দরকার। আমার পিছনে ধীর গতিতে একটা রিক্সা আসছে। একজন রিক্সাওয়ালার কাছে শুনেছি আস্তে রিক্সা চালানো ভয়ঙ্কর পরিশ্রমের ব্যাপার। রিক্সা যত দ্রুত চলবে তত পরিশ্রম কম। এই রিক্সাওয়ালার পরিশ্রম খুব বেশি হচ্ছে। কিছুক্ষণ পর পর সে টুনটুন করে ঘন্টা বাজাচ্ছে। যদিও ঘন্টা বাজানোর কোনো প্রয়োজন নেই, রাস্তাঘাট ফাঁকা। আমি কৌতূহলী হয়ে পিছনে তাকাতে রিক্সা আমার ধার ঘেঁষে থেমে গেল। যা ভেবেছি তাই। রিক্সায় ভদ্র চেহারার একটি মেয়ে বসে আছে। অল্প বয়স, লম্বাটে করুণ মুখ, মাথার চুল বেনি করা, চোখে সম্ভবত কাজল দেয়া, টানা টানা চোখ। মানুষের চোখ এতটা টানটানা হয় না, গরু হরিণ এদের চোখ হয়। মেয়েটির পায়ের কাছে বাচ্চাদের স্কুল ব্যাগের সাইজের একটি চামড়ার সুটকেস। মেয়েটি মুখ বের করে শান্ত গলায় বলল, আপনি কি আমায় একটা উপকার করতে পারবেন? তার গলার স্বর যেমন পরিষ্কার, উচ্চারণও পরিষ্কার। আমি কাছে এগিয়ে গেলাম। রিক্সাওয়ালা রিক্সা রেখে খানিকক্ষণ দূরে সরে গিয়ে সিগারেট ধরালো। তার ভাবভঙ্গিতে কোনো রকম কৌতূহল বা আগ্রহ নেই। আমি ভীষণ বিপদে পড়েছি। জামালপুর থেকে রাতের ট্রেনে এসেছি। যাব খালার বাসায় মুগদাপাড়া। মুগদাপাড়া চেনেন? চিনি। অনেক দূর, তাই না? হ্যাঁ, অনেক দূর। আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারলে স্টেশনে থেমে যেতাম। অবশ্যই স্টেশনে থাকতে ভয় ভয় লাগছিল। গুন্ডা ধরনের কয়েকটা লোক ঘোরাফেরা করছিল, বিশ্রী করে তাকাচ্ছিল। মেয়েটা কথা বলছে হাত নেড়ে নেড়ে। কথা বলার মধ্যে কোনো সংকোচ বা দ্বিধা নেই, বরং তাকে দেখে মনে হচ্ছে কথা বলে সে আরাম পাচ্ছে। এখন আমার একা যেতেও সাহসে কুলাচ্ছে না। আপনি কি চাচ্ছেন আমি আপনার সঙ্গে যাই? তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আমি আবার খালার বাসার ঠিকানা হারিয়ে ফেলেছি। একটা কাগজে এনেছিলাম, কাগজটা খুঁজে পাচ্ছি না। তবে জায়গাটা কিছু কিছু মনে আছে। 2 বছর আগে একবার এসেছিলাম। দিনের বেলা গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি এখন কি করতে পারি? রাতটা থাকার জন্য আপনি আমাকে একটা জায়গা দিতে পারেন? শুধু রাতটা থাকবো, ভোরবেলা চলে যাব। আমার খুব উপকার হয়। রিক্সাওয়ালার সিগারেট শেষ হয়েছে। তারপরে সে উঠে আসছে না। রাস্তার ধারে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। পিচ করে একবার থুতু ফেলল। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? সে হকচকিয়ে গেল। আচমকা নাম জিজ্ঞেস করলে এই জাতীয় মেয়েরা হকচকিয়ে যায়। এদের বেশ কয়েকটা নাম থাকে, কোনটা বলবে বুঝতে পারে না। কারণ বলতে ইচ্ছা করে আসল নামটি, যে নাম কখনো বলা যাবে না। আমি বললাম, নাম মনে পড়ছে না? মেয়েটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। সে যে কী পরিমাণ ক্লান্ত তা তার নিঃশ্বাস থেকে বোঝা যাচ্ছে। আগে বোঝা যায়নি। আমার নাম সেতু। আসল নাম? হ্যাঁ, আসল নাম। কেউ নাম জিজ্ঞেস করলে আমি আসল নামটা বলি, নকলটা বলি না। শোনো সেতু, তোমাকে আমি ধার হিসেবে কিছু টাকা দিয়ে দিই, পরে আমাকে শোধ করে দেবে। রাজি আছো? আপনাকে কোথায় পাবো? আমাকে পেতে হবে না, আমি তোমাকে খুঁজে বের করব। কোথায় খুঁজবেন? পথেই খুঁজব। আপনি আমাকে যা ভাবছেন আমি তা না। অবশ্যই তুমি তা না। আমি মানিব্যাগ বের করলাম। বড় ফুপার টাকা ছাড়াও সেখানে একটা চকচকে 500 টাকার নোট আছে। সব দিয়ে দেয়া যাক। সেতু হাত বাড়িয়ে টাকা নিল। সে টাকাগুলো গোনার চেষ্টা করছে। সে আগের মতোই শান্তস্বরে বলল, আপনাকে আমি চিনি। অনেক দিন আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, বগুড়ায়। আমরা থাকতাম সূত্রাপুরে। আপনার কি বিশ্বাস হচ্ছে? না, বগুড়ায় আমি কোনোদিন যাইনি। ভুল বলেছি, বগুড়ায় না, ঢাকাতেই দেখা হয়েছে, পুরনো ঢাকায়, আগামসি লেনে। আপনি আপনার এক বন্ধুকে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন। আপনার পরনে একটা ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? এক বর্ণও বিশ্বাস করছি না। তুমি কথা বলতে পছন্দ করো এবং গুছিয়ে কথা বলতে পারো। এই স্বভাবের মেয়েরা বানিয়ে অনেক কথা বলে। তুমিও তাই করছো। বাসায় চলে যাও। টাকাটা নিয়ে যেতে অসুবিধা হবে না তো? এই রাস্তায় হাইজ্যাকারের হাতে পড়তে পারো। সেতু ছিল বলল না। টাকাগুলি সে আবার গুনতে চেষ্টা করছে। সুন্দর একটি মেয়ে গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে টাকা গুনছে। এই দৃশ্য ভালো লাগে না। মেয়েটির এই মুহূর্তেই থাকা উচিত ছিল উঁচু দেয়াল ঘেরা প্রাচীন শহরের একটি দোতলা বাড়ির শোবার ঘরে। শোবার ঘরের খাটটা থাকবে অনেক বড়। সে শুয়ে থাকবে তার স্বামীর পাশে। না না, পাশে না, দুজনে থাকবে দুদিকে, মাঝখানে একটি শিশু।
ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে শিশুটি কেঁদে উঠবে। সেতু জেগে উঠে তাকে শান্ত করার চেষ্টা করবে, আদুরে গলায় বলবে, কে মেরেছে আমার বাবুকে? কে মেরেছে? কার এত সাহস? কে আমার বাবুকে মারল? বাবু শান্ত হচ্ছে না, তার কান্না বেড়েই যাচ্ছে। সেতু তার স্বামীকে ডেকে তুলে ভয়ার্ত গলায় বলবে, একটু দেখো না, ও এত কাঁদছে কেন? বোধহয় পেট ব্যথা করছে। বাতিটা জ্বালাও তো। সেতুর স্বামী বাতি জ্বালাবেন। আলো দেখে শিশু কান্না থামিয়ে হাসতে শুরু করবে। সেতু মাথা দুলিয়ে দুলিয়ে বলবে, ওমা, আমার বাবু এত হাসটুক করছে কেন? কেন আমার বাবা এত হাসটু করছে? কে আমার বাবাকে কাতুকুতু দিয়ে গেল? কে সেই দুষ্টু লোক? মেসে ফিরতে ইচ্ছে করছে না, রূপাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। রূপাদের বাড়িটি প্রাচীন, উঁচু দেয়াল ঘেরা দোতলা বাড়ি। রূপা যে খাটে ঘুমায় তা আমি কোনোদিন দেখিনি, তবে আমি নিশ্চিত সেটা বিশাল একটা খাট। রাত যদিও অনেক হয়েছে, রূপা নিশ্চয়ই ঘুমায়নি। তার MA পরীক্ষা চলছে, সে অনেক রাত জেগে পড়ে। সে নিশ্চয়ই হেঁটে হেঁটে বই হাতে নিয়ে পড়ছে। তাদের বাড়ির দক্ষিণ দিকের রাস্তায় দাঁড়ালেই রূপার শোবার ঘরের জানালা দেখা যায়। যদি দেখি জানালার আলো জ্বলছে, তাহলে তাকে একটা টেলিফোন করা যেতে পারে। আমাদের মেসের সামনে কিসমত রেস্টুরেন্ট সারা রাত খোলা থাকে। তাদের একটা টেলিফোন আছে। 5 টাকা দিলেই রেস্টুরেন্টের মালিক একটা টেলিফোন করতে দেবে। সমস্যা একটাই, রূপা কি টেলিফোন ধরবে? সম্ভাবনা খুবই ক্ষীণ। নিশিরাতের টেলিফোন অবিবাহিত কুমারী মেয়েরা কখনো ধরে না। রাতের টেলিফোন ধরার দায়িত্ব বাড়ির পুরুষদের। রিং হওয়া মাত্র রূপার বাবা গম্ভীর গলায় বললেন, কে? উনি কখনো হ্যালো বলেন না, বিনয় করে জিজ্ঞেস করেন না, আপনি কে বলছেন? ধমকের সুরে জানতে চান, কে? বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে ভেজা গন্ধ। গতরাতে খুব বৃষ্টি হয়েছে, মনে হয় আজ রাতেও হবে। বাড়ি ফিরে যাওয়াটাই ঠিক করলাম। কিছুদের এগোতেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। দৌড়ে গাছের নিচে আশ্রয় নেবার কোনো মানে হয় না। বৃষ্টিতে ভিজতে ভিজতে ধীরে সুস্থে এগোনোই ভালো। মেসে পৌঁছলাম, কাক ভেজা হয়ে। ইলেকট্রিসিটি চলে গিয়েছে, মেসবাড়ি অন্ধকার। সিঁড়িঘরের ছাদ হয়নি বলে বৃষ্টি হলেই সিঁড়ি ভিজে থাকে। খুব সাবধানে রেলিং ধরে ধরে উঠতে হয়। কয়েক পায়ে এগুতেই সিঁড়িতে টর্চের আলো পড়ল। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আলো ফেলেছেন বায়েজিদ সাহেব। আমি হালকা গলায় বললাম, কি ব্যাপার বায়েজিদ সাহেব, এখনও জেগে আছেন? আপনার জন্য জেগে আছি। কেন বলুন তো? দুপুরবেলায় আপনার বন্ধু এসেছিলেন, রফিক সাহেব। উনি রাত 10টা পর্যন্ত অপেক্ষা করে চলে গেলেন। ওনার মা মারা গেছেন, এই খবরটা দিতে এসেছিলেন। কিভাবে মারা গেলেন? আমি জিজ্ঞেস করেছিলাম, উনি কিছু বললেন না। উনি প্রশ্ন করলে উত্তর দেন না। আমি ঘরে ঢুকলাম না। ভেজা কাপড়ে ঘরে ঢুকে লাভ নেই, আবার ভিজতে হবে। বাইজি সাহেব নিচু গলায় বললেন, আপনি এখন নারায়ণগঞ্জ যাবেন? জি। এত রাতে তো বাস টাস কিছু পাবেন না, তার উপর বৃষ্টি হচ্ছে। হেঁটে চলে যাব। এখনই কি রওনা দেবেন? হ্যাঁ, এখনই, দেরি করে লাভ নেই। রফিক অপেক্ষা করছে আমার জন্য। বাইজি সাহেব নিচু গলায় বললেন, আমার ঘরে কেরোসিন কুকার আছে, 1 কাপ গরম চা বানিয়ে দিই, চা খেয়ে যান, শরীরটা গরম থাকবে। আচ্ছা বানান, 1 কাপ খাই। রফিক শুধু তার মার মৃত্যু সংবাদ দিয়েছে, আর কিছু বলেনি? জি না। আমি আবার রাস্তায় নামলাম। রাত 1:10। ঘোর দুর্যোগ, ক্রমাগত বৃষ্টি হচ্ছে। রাস্তায় 1 হাঁটু পানি। পানি ভেঙে এগোচ্ছি। চরম দুর্যোগে মানুষকে একা পথে চলতে দেখলে কোত্থেকে একটা কুকুর এসে তার সঙ্গী হয়। ব্যাপারটা আমি আগেও অনেকবার লক্ষ্য করেছি, আজ আবার করলাম। আমি হাঁটছি, আমার পিছনে পিছনে আসছে জমের অরুচি টাইপ কুকুর। আমি থামলে সেও থামে, আমি চলতে শুরু করলে সেও চলে। রফিকদের একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো হকচকিয়ে গেলাম। মৃত বাড়ির এক ধরনের চরিত্র আছে, অনেক দূর থেকে বোঝা যায় এই বাড়ির একজন কেউ নেই। যত রাতই হোক বাড়ির লোকজন জেগে থাকে, সবার চোখে মুখে দিশেহারা ভাব থাকে। এরা হাঁটাচলা করে নিঃশব্দে, কিন্তু কথা বলে উঁচু গলায়। গলার স্বরও বদলে যায়, যে কারণে চেনা মানুষ কথা বললেও মনে হয় অচেনা কেউ। যে কথা বলে সে নিজেও নিজের গলার স্বরে চমকে চমকে ওঠে। মৃত বাড়িতে কখনো বিড়াল থাকে না, এরা নিঃশব্দে বিদায় হয়। আবার যখন সব শান্ত হয়ে আসে, এদের দেখা পাওয়া যায়। রফিকের এটা নিজেদের বাড়ি, আত্মীয়স্বজন সব এ বাড়িতেই আসবে, এটাই স্বাভাবিক। বাড়ি অন্ধকার। বাইরে বারান্দায় বেঞ্চের উপরে একটা বিড়াল শুয়ে আছে, ঘুমাচ্ছে না, মাথা উঁচু করে সম্ভবত বৃষ্টি দেখছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরে বাতি জ্বলল। দরজা খুলে দিল জুথি। শাশুড়ির মৃত্যুতে একটা কাজ হয়েছে বলে মনে হয়। সে বাপের বাড়ি থেকে এসেছে এ বাড়িতে। মনে হচ্ছে সেও ঘুম থেকে উঠে এসেছে। জুথি ক্লান্ত স্বরে বলল, ভিতরে আসুন। ও ঘুমোচ্ছে,
3 দিন 3 রাত কেউ এক পলকের জন্য ঘুমোতে পারেনি। যা ঝামেলা গেছে! ইস, ভিজে টিজে কী অবস্থা! এত রাতে আসার দরকার ছিল না। আমি বললাম, কবর দেওয়া হয়ে গেছে? জি, বাদ আসর কবর হয়েছে। আত্মীয়স্বজন যারা এসেছিলেন সব রাত 8টার মধ্যে চলে গেছেন। এই বাড়িতে এখন শুধু আমি আর আপনার বন্ধু আছে, আর কেউ নেই। একটা কাজের লোক ছিল, মার অসুখের যখন খুব বাড়াবাড়ি হলো তখন সে আমাদের টিভিটা নিয়ে পালিয়ে গেল। যুথি কথা বলছে খুবই স্বাভাবিক ভঙ্গিতে, যেন মৃত্যু কিছুই না, আলাদা গুরুত্ব পাবার মতো ঘটনা না। একজন মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, ব্যাস ফুরিয়ে গেল। যুথি হাই তুলতে তুলতে বলল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 12 ইঞ্চি টিভি। বিয়ের সময় আমার যে মামা সিঙ্গাপুরে থাকেন উনি প্রেজেন্ট করেছিলেন। খুব সুন্দর ডিজাইন ছিল, ভায়োলেট কালার, নবগুলো সোনালি। চোর নিয়ে গেছে, কি আর করা যাবে বলুন। কিন্তু মার আফসোস যদি দেখতেন। মরবার আধ ঘন্টা আগেও আমাকে বললেন, ও বৌমা, টিভিটা যে নিয়ে গেল। আমি বললাম, আপনি এত অস্থির হবেন না মা, ও আরেকটা কিনে নেবে। মা বললেন, ও কোত্থেকে কিনবে, ওর কি চাকরি আছে? তওবা করবার জন্য এক মৌলানা সাহেবকে ডেকে এনেছিলাম। মা ঠিকই তওবা করলেন, ইশারায় 2 রাকাত নামাজ পড়লেন। তারপর মৌলানা সাহেবকে বললেন, হুজুর, আমাদের টিভিটা চুরি হয়ে গেছে, দোয়া কালাম দিয়ে কিছু করা যাবে? মানুষ মরবার সময় আল্লাহর নাম নিতে নিতে মারা যায়। আম্মা টিভির জন্য আহাজারি করতে করতে মারা গেলেন। বুঝলেন হিমুদা, ওর যদি টাকা থাকতো ওকে বলতাম একটা টিভি কিনে আনতে। একটা টাকা নেই ওর কাছে। রাস্তায় যে ভিখিরিরা থাকে ওদের কাছেও 5-10 টাকা থাকে, ওর কাছে তাও নেই। আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে এখানকার খরচ সামলালাম। খরচও তো কম না। হিমুদা, আপনি বাথরুমে ঢুকে গোসল করে নিন, সাবান গামছা আছে। মরা বাড়ি, চুলা ধরানোর নিয়ম নেই। আমি খবরের কাগজ জ্বালিয়ে আপনাকে 1 কাপ চা করে দিই। আপনি গোসল করে ওর একটা লুঙ্গি পরে ফেলুন। লুঙ্গি অবশ্য ধোয়া নেই, ময়লা। ময়লা লুঙ্গি পরতে যদি ঘেন্না লাগে তাহলে আমার একটা সুতি শাড়ি লুঙ্গির মতো পেঁচিয়ে পরতে পারেন। নতুন শাড়ি, আমি এখনও পরিনি। আমাকে লুঙ্গিই দিন। বাথরুম থেকে বের হয়ে চমৎকৃত হলাম। এর মধ্যে যুথি চা বানিয়ে ফেলেছে। মেঝেতে পাটি পেতে চায়ের কাপ, 1 বাটি মুড়ি, 1 গ্লাস পানি সাজানো। হিমুদা, 1 থাল মুড়ি খান, ঘরে আর কিছুই নেই। চায়ে চিনি ঠিক হয়েছে কিনা দেখুন, আপনি তো আবার চায়ে চিনি বেশি খান। চা খুব ভালো হয়েছে। ওকে কি ডেকে তুলব? আপনি এসেছেন দেখলে সে বড় খুশি হতো। অবশ্যই ওর খুশি বোঝা খুব মুশকিল। ও খুশি না বেজার সেটা কি আপনি বুঝতে পারেন? পারি, আমিও পারি। ও সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন আপনার সঙ্গে দেখা হয়। আর কি যে ভরসা আপনার উপরে! ওর ধারণা আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আমার বড় মামা যিনি সিঙ্গাপুরে থাকেন তিনি এসেছিলেন। ওকে ডেকে বললেন, চাকরিটা পাওয়া যায় কিনা দেখো, না পাওয়া গেলে বিকল্প কিছু চিন্তা করো, ছুটোছুটি করো, চুপচাপ বসে থাকলে তো হবে না। ও কি বলল জানেন? ও বলল, হিমুকে বলেছি, ও সব ব্যবস্থা করে দেবে। আপনি কি কিছু করতে পেরেছেন? চেষ্টা করছি। ভাইয়া বলে চেষ্টায় কিছুই হবে না, আর হলেও ওই চাকরি টিকবে না। সাবহিউম্যান স্পেসিসকে কে চাকরি রাখবে? 2 দিন পরে আবার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে। আপনার ভাইয়ার কথা ঠিক না। ভাইয়ার কথা সব ঠিক হয়, ভাইয়া না ভেবে চিন্তা করে কিছু বলে না। এই বিয়েতে ভাইয়ার কোনো মত ছিল না। ভাইয়া ওকে দেখেই বলেছিলেন, যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। ভাইয়ার কথা আমাদের পরিবারে কেউ ফেলে না। তারপরেও কি করে যেন এই বিয়েটা হয়ে গেল। বিয়ের পর ভাইয়া বলল, তোর হাজব্যান্ড কি করে চাকরি করছে কে জানে, বেশি দিন চাকরি করতে পারার তো কথা না, দেখবি হুট করে চাকরি চলে যাবে, তুই পড়বি 10 হাত পানির নিচে। হলোও তাই। আমি বললাম, রফিকের ছেড়ে দেওয়ার পরামর্শ কি আপনার ভাই এখনও দিচ্ছেন? এখন সবই দিচ্ছে। আমার মামাও সেদিন বললেন, মামা বড়লোক তো, তার কথা কেউ ফেলবে না, বড়লোকদের অন্যায় কথাও মনে হয় নেয়। তাহলে তো সমস্যা, শুধু সমস্যা, বিরাট সমস্যা। ভাইয়া বলছিলেন, তোর এখনও ছেলেপুলে হয়নি, তুই একা আছিস, কোনো বন্ধন নেই, এখনও তুই ভালো চিন্তা করতে পারিস, নয়তো পরে তুই খুব আফসোস করবি। তোর হাজব্যান্ড মানুষ না, সাবহিউম্যান স্পেসিস। তার বুদ্ধি শিম্পাঞ্জের বুদ্ধির চেয়েও খানিকটা বেশি। এখনও সময় আছে। কিসের সময় আছে? আলাদা হয়ে যাবার সময়। ভাইয়া বলছে একটা হাফম্যানের সঙ্গে জীবন কাটাতেই হবে এমন তো কথা না। আপনারও কি ধারণা রফিক হাফম্যান? আমি জানি না, তবে ভাইয়া সবসময় সত্যি কথাই বলে।
রফিক কি আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসে না? ও কি করে ভালোবাসতে হয় তাই জানে না, চুপচাপ বসে থাকা কি ভালোবাসা? তবু ভাইয়াকে আমি মিথ্যা করে বলেছি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। ভালোবাসার কথা বড় ভাইকে বলা লজ্জার ব্যাপার, তবু বললাম। তিনি কি বললেন? ভাইয়া বলল, কুকুর বিড়ালও তো মানুষকে ভালোবাসে, ভালোবাসা কোনো ব্যাপার না। আপনি আলাদা হয়ে যাবার কথা ভাবছেন না তো? যখন ভাইয়ার কথা শুনি তখন তার কথাই ঠিক মনে হয়, আবার যখন ওকে দেখি এত মায়া লাগে। আমি জ্যোতির দিকে খানিকটা ঝুঁকে এসে বললাম, একটা গোপন কথা বলছি, আপনাদের দুজনের একসঙ্গে থাকা ভয়ঙ্কর জরুরি। জরুরি কেন? আপনাদের দুজনকে নিয়ে প্রকৃতির বড় ধরনের কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় আপনারা জন্ম দেবেন এমন একটি শিশু যে ভুবন বিখ্যাত হবে। জ্যোতি একই সঙ্গে অবিশ্বাসী ও আনন্দিত গলায় বলল, এসব কে বলল আপনাকে? কেউ বলেনি, আমি অনুমান করছি। আপনাদের দুজনের চরিত্রে কোনো মিল নেই, আবার একই সঙ্গে অসম্ভব মিল। ও আপনাকে যে পরিমাণ ভালোবাসে আপনিও তাকে ঠিক সেই পরিমাণ ভালোবাসেন, আবার ভালোবাসেনও না। আবার দুজনের চরিত্রে এক ধরনের নির্লিপ্ততা আছে, যেন কোনো কিছুতেই কিছু যায় আসে না। চোরের টিভি নিয়ে যাওয়া এবং বাড়ির প্রধান ব্যক্তির মৃত্যু, দুটি ঘটনা আপনাদের কাছে একরকম। মায়ের মৃত্যুতে রফিক নিশ্চয়ই কান্নাকাটি করেনি? না, করেনি। আপনি যে নিজে থেকে চলে এসেছেন এ নিয়েও সে নিশ্চয়ই কোনো মাতামাতি করেনি। মাতামাতি করা ওর স্বভাব না। মা মারা গেছে, এক ফোঁটা চোখের জল নেই, আরাম করে ঘুমাচ্ছে। আপনিও শুয়ে পড়ুন। 3 দিন 3 রাত ঘুম হয়নি, নিশ্চয়ই আপনারও ঘুম পাচ্ছে। আর আমার কথা হেলাফেলা করে ফেলে দেবেন না। আমার ইনটিউশন ক্ষমতা খুব ভালো। আপনাদের দুজনের ব্যাপারে যা বলছি তা শুধু অনুমান থেকে বলছি না, ইনটিউশন থেকে বলছি। আপনি ওকে ছেড়ে যাবেন না। ছেড়ে তো যাচ্ছি না, ছেড়ে যাবার কথা বলছেন কেন? রফিকের চাকরি বাকরি নেই, ও এখন নানান অভাব-অনটনের মধ্যে থাকবে। আপনার ভাইয়া ক্রমাগত আপনাকে বুঝিয়ে যাবেন, এজন্যই বলছি। প্রকৃতির সুন্দর একটা পরিকল্পনা নষ্ট করা ঠিক না। জ্যোতি গম্ভীর গলায় বলল, পরিকল্পনা যদি প্রকৃতির হয় তাহলে তো প্রকৃতি সেই পরিকল্পনা নষ্ট হতে দেবে না। প্রকৃতি তার পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা খানিকটা করে, বেশি না। দুজন স্বাধীন মানুষকে প্রকৃতি দড়ি দিয়ে পাশাপাশি বেঁধে রাখবে না। জ্যোতি কিছুক্ষণ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে উঠল। রফিকের ঘুম ভাঙল হাসির শব্দে। সে বিছানা ছেড়ে উঠে এলো। আমাকে দেখে মোটেই বিস্মিত হলো না, যেন এটাই স্বাভাবিক। সে আমাকে সামনে বসতে বসতে বলল, দুঃস্বপ্ন দেখেছি। আমি হাই তুলতে তুলতে বললাম, তুই মোটেই দুঃস্বপ্ন দেখিসনি। শুভেচ্ছা দিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না। রফিক শুকনো মুখে বলল, আমি তো দেখলাম। মাকে স্বপ্নে দেখলাম। মা বলল, এই রফিক, তোর তো চাকরি বাকরি কিছু হবে না, তুই খাবি কি? বৌমা সঙ্গে থাকলেও একটা কথা ছিল, সেও থাকবে না। আমি আবার বললাম, শুভেচ্ছা দিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না। তোর ঠিকই চাকরি হবে, আর জ্যোতিও তোকে ছেড়ে কোথাও যাবে না। স্বপ্নটা এত স্পষ্ট, মা আমার বিছানার পাশে বসেছিল, আমার বাঁ হাতটা ধরেছিল। জ্যোতি আবারও খিলখিল করে হেসে উঠল। কে বলবে আজই এ বাড়িতে একজন মানুষ মারা গেছে? হাসির শব্দে আকৃষ্ট হয়ে বোধহয় বিড়ালটা ঘরে ঢুকেছে। সম্ভবত সে বুঝতে পারছে এ বাড়িতে এখন আর মৃতের ছায়া নেই। পত্রিকার প্রথম পাতায় খবর ছাপা হয়েছে। শিরোনাম, মন্ত্রী অপসারিত, তদন্ত টিম। মোবারক হোসেন সাহেবের যে ছবি হয়েছে তা দেখে সবার মনে হতে পারে তিনি অপসারিত হওয়ার কারণে খুব সুন্দর আনন্দ পাচ্ছেন। তার মুখ হাসিতে ভরা, ডান হাতের 2টি আঙ্গুলে বিজয়ের ভি চিহ্ন দেখাচ্ছেন। সাংবাদিকদের রসবোধ প্রবল, বেছে বেছে এই ছবিটাই তারা ছেপেছে। ভেতর খবরের সঙ্গে বিজয়ের ভি চিহ্ন মোটেও সম্পর্কিত নয়। খবর হলো, মোবারক হোসেন মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকার এই সমস্ত অভিযোগ তদন্তের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করেছেন। মন্ত্রী পাসপোর্ট আটক করা হয়েছে এবং তার দেশত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জমাট খবর। বিশেষ প্রতিবেদকের নেওয়া ইন্টারভিউ ছাপা হয়েছে। প্রতিবেদক, আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী? মোবারক, 48 ঘন্টা পর আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন? প্রতিবেদক, খবর শোনার পর আপনার মনের অবস্থা কী হয়েছিল? মোবারক, বিস্মিত হয়েছিলাম। প্রতিবেদক, দুঃখিত হননি? মোবারক, দুঃখিত হবার কারণ ঘটেনি। মন্ত্রিত্ব এমন লোভনীয় কিছু না। প্রতিবেদক, মন্ত্রিত্ব লোভনীয় না হতে পারে, কিন্তু শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে। মোবারক: হতে পারে বলছেন কেন? অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হওয়াটাই কি অবশ্যম্ভাবী নয়? প্রতিবেদক: আপনার কি ধারণা অভিযোগ প্রমাণিত হবে? মোবারক: অভিযোগ কি তাই এখনও জানি না। জানলে বুঝতে পারতাম অভিযোগ প্রমাণিত হবে কিনা। প্রতিবেদক: আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, এটা কি সত্য? মোবারক: সত্য নয়, আমার পাসপোর্ট আমার সঙ্গেই আছে। সঙ্গে না থাকলেও কোনো ক্ষতি ছিল না। এই মুহূর্তে দেশের বাইরে যাবার আমার কোনো ইচ্ছা নেই। প্রতিবেদক: বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার ব্যাখ্যা কী? মোবারক: ভুল বোঝাবুঝি হয়েছে, এর বেশি কিছু না। প্রতিবেদক: আপনি রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন, এটা কি সত্যি? আমি নিজে কি ভাবছি না ভাবছি তা আমার চেয়ে সাংবাদিকরা বেশি জানেন বলে সবসময় লক্ষ্য করেছি, কাজেই কিছু বলতে চাচ্ছি না। ইন্টারভিউ এখানে শেষ হলেও স্টোরি শেষ না। প্রতিবেদক এরপরেও কিছু লিখেছেন, যেমন প্রাক্তন মন্ত্রী মহোদয়কে সাক্ষাৎকার গ্রহণকালে খুব হাসি খুশি দেখাচ্ছিল, যদিও এই আপাত খুশির পুরোটাই যে অভিনয় তা বুঝতে কষ্ট হচ্ছিল না, কারণ এই প্রতিবেদক জানতে পেরেছেন রাজনৈতিক সংকটের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মহোদয়ের পারিবারিক জীবনেও সংকট দেখা যাচ্ছে। তার একমাত্র পুত্র দীর্ঘদিন যাবৎ নিখোঁজ, ব্যাপক অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাক্তন মন্ত্রী মহোদয়কে তার পুত্র সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, নিতান্ত ব্যক্তিগত বিষয়ে আমি আপনার সঙ্গে আলাপ করব না। প্রাক্তন মন্ত্রী মহোদয়ের স্ত্রীও গুরুতর অসুস্থতার কারণে সম্প্রতি গুলশানের এক ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। প্রাক্তন মন্ত্রীর একমাত্র কন্যাও মানসিকভাবে অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবৎ একজন মনোবিশ্লেষণ চিকিৎসকের চিকিৎসাধীন। জানা গেছে তার অসুস্থতা সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। খবরের কাগজের কোনো খবর দ্বিতীয়বার পড়া যায় না। এটাই আমি দ্বিতীয়বার পড়লাম। দ্বিতীয়বার পড়ে মনে হলো প্রতিবেদক সাক্ষাৎকারে বিশেষ সুবিধা করতে পারেনি। মোবারক হোসেন সাহেব তাকে কোণঠাসা করে ফেলেছিলেন। সেই শোধ তিনি নিয়েছেন কন্যার অসুস্থতার খবর দিয়ে। সত্যের সঙ্গে খানিকটা মিথ্যা ঢুকিয়ে দিয়েছেন। 10টি সত্যের সঙ্গে একটা মিথ্যা মিশিয়ে দাও, দেখবে মিথ্যাটি সত্য বলে মনে হবে। কেউ এই মিথ্যা আলাদা করতে পারবে না। কিন্তু 10টি মিথ্যার সঙ্গে যদি একটি সত্য মিশাও, তাহলে কিন্তু সত্য সত্যই থাকবে, মিথ্যা হবে না। এটা আমার বাবার বাণী নয়, এটা আমার নিজের কথা। এসব এখনও পরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা শেষ হলে আমি যদি পুরোপুরি নিশ্চিত হই, তাহলে লিখে ফেলা যাবে। মোবারক হোসেন সাহেবের বাড়িতে একবার যাওয়া দরকার। কখন যাব বুঝতে পারছি না। সবচেয়ে ভালো হয় গভীর রাতে উপস্থিত হলে। রাত 10টায় কোনো বিশিষ্ট মানুষের বাড়িতে গেলে সম্ভাবনা প্রায় 100 ভাগ যে বলা হবে এত রাতে উনি কারো সঙ্গে দেখা করেন না। 11টার দিকে গেলে বলা হবে উনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু রাত 1টায় উপস্থিত হলে সম্ভাবনা প্রায় 90 ভাগ যে বিশিষ্ট ব্যক্তি উদ্বিগ্ন মুখে উঠে আসবেন। কাজেই গভীর রাতের দিকে যাওয়াই ভালো। আমি পাঞ্জাবি গায়ে দিলাম, বড় ফুপার অফিসে যাব। মাসের 1 তারিখ, টাকাটা নিয়ে আসা দরকার। টাকা পেলে এ মাসেও ফুপার বাড়িতে যাব না। ফুপা অফিসে ছিলেন। আমাকে দেখে বিরস গলায় বললেন, এসো এসো, মনে মনে তোমাকে এক্সপেক্ট করছিলাম। টাকা নিতে এসেছি ফুপা। বুঝতে পারছি, টাকার কথা সবারই মনে থাকে। সংসার ত্যাগী সাধু সন্ন্যাসীদের সবচেয়ে বেশি মনে থাকে। বসো, চা খাও। আপনার সামনাসামনি বসবো না খানিকটা দূরে বসবো? সামনেই বসো। আপনি ভালো আছেন তো ফুপা? ভালো আছি, বসার জন্য সবাই ভালো আছি। কাজেই সামাজিক প্রশ্ন উত্তর পর্ব শেষ। চা কি দিতে বলবো? কফি দিতে বলুন। বড় দরের কোনো অফিসারের কাছে গেলে কফি খেতে ইচ্ছা করে। ইচ্ছে করলেও খেতে পারবে না, কফি নেই। বেশ, তাহলে চা। ফুপা চায়ের কথা বললেন। তার সেক্রেটারিকে বললেন খানিকক্ষণ ব্যস্ত থাকবেন, কেউ যেন না আসে। ফুপার মুখ থেকে বিরস ভাবটা কেটে যেতে শুরু করেছে। হিমু? জি স্যার। ফুপা ভুরু কুঁচকে বললেন, স্যার বলছো কেন? তোমার উদ্ভট ধরনের রসিকতা আমার সঙ্গে কখনো করবে না। আমি তোমাকে গোটা 10 প্রশ্ন করব, তুমি হ্যাঁ এবং না এর মধ্যে জবাব দেবে। সব প্রশ্নের জবাব তো ফুপা হ্যাঁ এবং না দিয়ে দেয়া যায় না। আমি এমনভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ না দিয়ে জবাব দেয়া যায়। ফুপা, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ না দিয়ে জবাব দিলেও জবাব সম্পূর্ণ হয় না। যেমন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি যার জবাব হ্যাঁ না দিয়ে দেয়া সম্ভব, কিন্তু জবাব হয় না। উদাহরণ দাও। যেমন ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে যেমন চুরি করতেন এখনও কি করেন? এর উত্তর কি হ্যাঁ এবং না দিয়ে হবে? আপনি যদি বলেন না, তার মানে হবে এখন আপনি চুরি করেন না।
ঠিকই, কিন্তু আগে করতেন। চুপ করো। জি ফুপা, চুপ করলাম। তোমার টাকা আলাদা করে রেখেছি, নিয়ে যাও। থ্যাঙ্কস। চা দিয়ে গেছে। ফুপা গম্ভীর মুখে চায়ে চুমুক দিচ্ছেন। মনে হচ্ছে ওষুধ খাচ্ছেন, অথচ চাটা ভালো হয়েছে। এসি লাগানো ঠান্ডা ঘরে বসে গরম চা খাওয়াই আনন্দের আলাদা। হেমো। জি। তুমি কি মিথ্যা কথা বলো? আগে কম বলতাম, এখন একটু বেশি বলি। কেন বলো? একটা পরীক্ষা করছি ফুপা। 10টা সত্যের সঙ্গে একটা মিথ্যা বলে পরীক্ষা করছি সত্যের ক্ষমতা কেমন। এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা। থামো। আমি থামলাম। ফুপা ড্রয়ার থেকে খাম বের করলেন। তিনি টাকা ঠিকই আলাদা করে রেখেছেন। খামের উপরে আমার নাম লেখা, হিমু। হিমু। জি। মিথ্যা বলবে না, যা জিজ্ঞেস করব সত্যিই জবাব দেবে। তুমি আমার বাড়িতে যাওনি ঠিকই, কিন্তু আমার ধারণা বাদল এর মধ্যে কয়েকবার তোমার সঙ্গে দেখা করেছে। সত্যি না মিথ্যা? আংশিক সত্য। কয়েকবার আসেনি, একবার এসেছে, তবে বেশিক্ষণ ছিল না, অল্প কিছু সময় ছিল। আমার ধারণা এই 8 ঘন্টা তুমি তাকে গাছ বিষয়ক কোনো বক্তৃতা দিয়েছ। আপনার ধারণা সত্যি। আমি গাছের রোগ নিরাময়ের ক্ষমতার কথা ওকে বলেছি। আফ্রিকান জুলু জাতির মধ্যে এক ধরনের নিয়ম প্রচলিত। গুরুতর অসুস্থ কোনো মানুষ শেষ চিকিৎসা হিসেবে স্বাস্থ্যবান কোনো গাছকে জড়িয়ে ধরে দিনের পর দিন পড়ে থাকে। তাদের ধারণা এতে গাছ তাকে জীবনী শক্তি দেয়। প্রায় সময়ই দেখা যায় স্বাস্থ্যবান গাছটা রোগগ্রস্ত হয়, মানুষটা সেরে ওঠে। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমারও তাই ধারণা করেছিলাম। ও আইডিয়া পেয়েছে তোমার কাছ থেকে। কয়েকদিন ধরে দেখছি ও আমাদের বাড়ির পিছনে আম গাছটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কি? জবাব দেয় না, হাসে। ওর তো কোনো অসুখ বিসুখ নেই, শুধু শুধু গাছ জড়িয়ে ধরে আছে কেন? অসুখ বিসুখ নেই বলছো কেন? ওর অসুখ ওর মাথায়, ওর ব্রেন ডিফেক্ট। আমি নিচু গলায় বললাম, ব্রেন ডিফেক্টের ক্ষেত্রে গাছ চিকিৎসায় লাভ হবে কি না কে জানে। কাজ হলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। দেখা যাবে বাদল সুস্থ হয়ে গেল, কিন্তু গাছটার হয়ে গেল ব্রেন ডিফেক্ট। হিমু, তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? জি না ফুপা, আমি সিরিয়াসলি ভাবছি গাছের ব্রেন ডিফেক্ট হয় কি না। যদি হয় তাহলে গাছ কি করে? শোনো হিমু, তোমার কাছে আমি আরেকটা প্রপোজাল দিচ্ছি। দিন। তুমি এই মেস ছেড়ে দিয়ে অন্য মেসে যাও, যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে। 500 বদলে আমি তোমাকে 1000 করে টাকা দেব। শুধু তাই না, আই উইল রিমেইন এভার গ্রেটফুল। ছেলেটাকে তোমার ইনফ্লুয়েন্স থেকে বাঁচাতে হবে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে সরিয়ে ফেলা যেত, এতে সমাজের একটা উপকার হতো। আচ্ছা, তুমি কি বিয়ে টিয়ে করে সংসারী হবার কথা ভাবো? প্রায়ই ভাবি। তাহলে বিয়ে করে ফেলো। বিয়ের যাবতীয় খরচ আমি দেব। একটা শিক্ষিত মেয়ে বিয়ে করো। আমি মেয়েটার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। তোমরা দুজন আমার বাড়িতে থাকতে পারো। একতলায় 2টা ঘর আমি তোমাদের জন্য ছেড়ে দেব। ধীরে সুস্থে তোমরা আলাদা সংসার শুরু করবে। প্রস্তাব খুব লোভনীয় মনে হচ্ছে ফুপা। আমি শুধু যে প্রস্তাব দিচ্ছি তাই না, আই মিন ইট। তোমার যে একজন পরিচিত মেয়ে আছে, রূপা, ও কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? বুঝতে পারছি না, কখনো জিজ্ঞেস করিনি। তাহলে জিজ্ঞেস করো, এখনই করো। টেলিফোন নাম্বার জানা আছে? আছে। দেন কল হার, আস্ক হার। ফুপা টেলিফোন সেট এগিয়ে দিলেন। আমি হালকা গলায় বললাম, এত তাড়া কিসের ফুপা? তাড়া আছে, তুমি টেলিফোন করো। আমার সামনে কথা বলতে তোমার যদি অস্বস্তি বোধ হয়, আমি উঠে যাচ্ছি। আপনাকে উঠতে হবে না। রূপাকে পাওয়া গেল। আমি গম্ভীর গলায় বললাম, কেমন আছো রূপা? সে অনেকক্ষণ কোনো কথা বলল না। হ্যালো রূপা। বলো, শুনছি। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। কীরকম ভালো? বেশ ভালো। তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কি মনে করে? জরুরি কাজে টেলিফোন করলাম। আমার সঙ্গে তো কোনো জরুরি কাজ থাকার কথা না। রেগে রেগে কথা বলছো কেন রূপা? রেগে রেগে কথা বলার কারণ আছে বলেই রেগে রেগে বলছি। তুমি তোমার আস্তানা আবার বদলেছ। পুরনো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব। তুমি যে ঘরে থাকতে সেখানে গুন্ডা ধরনের এক লোক লাল রঙের একটা হাফ প্যান্ট পরে শুয়েছিল। আমি হতভম্ব। কি যে ভয় পেয়েছিলাম। তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলার ব্যাপারটা জানানো? অবশ্যই উচিত ছিল। তোমার কি উচিত ছিল না আমার জন্মদিনে আসা? আমি রাত 11টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। থাক এসব, এখন তোমার জরুরি কথা বলো। রূপা, তুমি কি বিয়ের কথা ভাবছ? কি বললে? তুমি বিয়ে টিয়ের কথা ভাবছ নাকি? পরিষ্কার করে বলো, কি বলতে চাও? জানতে চাচ্ছিলাম, আমি যদি তোমাকে বিয়ের কথা বলি তুমি কি রাজি হবে? অল্প কথায় উত্তর দাও, কুইজ ধরনের প্রশ্ন, হ্যাঁ অথবা না। রূপা শীতল গলায় বলল, তোমার এ জাতীয় রসিকতা আমার ভালো লাগে না।
তুমি যে জীবনযাপন করো তাতে এ ধরনের রসিকতায় হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে, আমার জীবনে নেই। তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো, আমি পারি না। তুমি আসলে প্রশ্নের উত্তর দাওনি। সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি, তুমি চাইলে আমি রাজি হব। আমি জানি না তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরেও রাজি হব। আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জন্য। আচ্ছা রূপা, রাখি কেমন? টেলিফোন নামিয়ে আমি করুণ চোখে ফুপার দিকে তাকালাম। ফুপা বললেন, মেয়ে কি বলল? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হেসে ফেলল। এখনও বোধহয় হাসছে। আপনার কথায় টেলিফোন করতে গিয়ে আমি একটা লজ্জার মধ্যে পড়লাম। রূপা এমনভাবে হাসছে যেন পাগলের প্রলাপ শুনল। ফুপা, আজ উঠি। ফুপা ক্লান্ত গলায় বললেন, আজ কত তারিখ? আজ হলো আপনার 22 চৈত্র। বাংলা তারিখ দিয়ে কী করবো, ইংরেজিটা বলো। এপ্রিলের 5 তারিখ। দিন তারিখ কি সব মুখস্থ থাকে? সব দিন থাকে না, আজকেরটা আছে। আজ পূর্ণিমা, প্রতিপাদ শুরু হবে 1:15:55। প্রতিপাদ ব্যাপারটা কি বলতে যাচ্ছিলাম, তার আগেই ফুপা আমাকে থামিয়ে দিলেন। বিরক্ত মুখে বললেন, তুমি যাও, পূর্ণিমা দেখো গিয়ে, ভালো করে দেখো। আসলে অনেক দিন পূর্ণিমা দেখা হচ্ছে না। জ্যোৎস্না রাতে পথে বের হলেই পূর্ণিমা দেখা যায় না, তার জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে। পূর্ণিমা দেখতে হলে শরীর হালকা করতে হয়। সারাদিন কখনো গুরুভোজন করা যাবে না। অল্প আহার, ফলমূল, দুধ, এমন কঠিন নিয়মকানুনে এখনও জ্যোৎস্না দেখা হয়নি। তাছাড়া এভাবে জ্যোৎস্না দেখা দুর্বলচিত্ত মানুষের জন্য নিষিদ্ধ। এরা সৌন্দর্যের এই রূপ সহ্য করতে পারে না। খুব শীঘ্রই এক রাতে জ্যোৎস্না দেখতে যাব। এদিকের কাজটা একটু গুছিয়ে নেই, রফিকের সমস্যাটা মিটে যাক। মনে অশান্তি রেখে চন্দ্রস্নাত পৃথিবী দেখার নিয়ম নেই। বেল টিপতেই মোবারক হোসেন সাহেব নিজেই দরজা খুলে দিলেন। সহজ গলায় বললেন, এসো হিমু, যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।